আজকে আমরা অধ্যায় 7 এর বেসিকটা একটু পড়ব। ভালো করে দেখো। অধ্যায় 7 তরঙ্গ শব্দ। তো এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে পর্যাবৃত্ত গতি জিনিসটা একটু বুঝতে হবে। তো পর্যাবৃত্ত গতি জিনিসটা কি ভালো করে দেখো। ধরো এটা হচ্ছে একটা আঁকাবাঁকা রাস্তা, এইটা একটা আঁকাবাঁকা রাস্তা। এখন দেখা যাচ্ছে এই রাস্তার কোনো একটা বিন্দুকে, যেমন ধরো এটা একটা বিন্দু হতে পারে, এইখানে একটা বিন্দু, হ্যাঁ, এই একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বেগে অতিক্রম করে। বুঝতে পারছো? একই দিক থেকে একই বেগে একই দিকে একই সময় পর পর অতিক্রম করে, অর্থাৎ দেখা যাচ্ছে ঠিক 30 মিনিট পর পর দেখা যাচ্ছে বস্তুটাকে সে একই দিক থেকে অতিক্রম করতেছে, মানে ডিরেকশনটা একই। এই ধরনের গতিগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। তাহলে এই ধরনের গতিগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এখন তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একটা বস্তু একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তাদেরকে বলা হয়, বস্তুর গতিটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এখন আমরা যদি পর্যায়বৃত্ত গতির বিভিন্ন এক্সাম্পল দেখি, ধরো এরকম একটা বৃত্তাকার পথ, এরকম একটা বৃত্তাকার পথ। তো এই বৃত্তাকার পথটাকে, মানে এই যে বৃত্ত যেটা আছে বৃত্তাকার পথটাকে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর দেখা যাচ্ছে একই দিক থেকে অতিক্রম করতেছে। ধরো এখান থেকে এইভাবে অতিক্রম করতেছে, এইভাবে করে অতিক্রম করতেছে, বৃত্তাকার পথে এরকম করে করে অতিক্রম করতেছে। এখন পথটাকে যদি আমরা একটু চ্যাপ্টা বানাই দিই, ধরো এরকম তো বৃত্তাকার পথটা, তো এরকম বৃত্তাকার পথ, সেটাকে আমরা একটু চ্যাপ্টা বানাই দিচ্ছি, এরকম করে চ্যাপ্টা বানাই দিচ্ছি। জিনিসটা বুঝছো? এরকম করে আমরা চ্যাপ্টা বানাই দিচ্ছি। চ্যাপ্টা বানাই দিলে দেখো এখন কিভাবে ঘুরবে, এখন ঘুরবে এইভাবে, এখন ঘুরবে এইভাবে, এইভাবে। এখন যদি পথটাকে আমি আরেকটু চ্যাপ্টা বানাই দিই, তাহলে কি হবে দেখো, আরেকটু চ্যাপ্টা বানাই দিলে এইভাবে ছিল তো, এখন চ্যাপ্টা বানাতে 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 আমি একদম একদম ছোট করে দিয়েছি। তাহলে একদম যদি ছোট করে দিই তাহলে কিভাবে ঘুরবে দেখো, তখন দেখা যাচ্ছে ঘুরবে এইভাবে, এইভাবে করে যাবে, আবার এই সেট থেকে আসবে, উল্টা দিক থেকে আসবে এইভাবে, মানে বৃত্তাকার, এই যে এখানে বৃত্তাকার পথে ঘুরতেছিল সেটাই আবার এইভাবে ঘুরবে, সেটা আবার এদিকে ঘুরবে। অর্থাৎ এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তটাকে আমি যদি ছোট করে দিই, চ্যাপ্টা করে দিই, এটা একটা সরল রৈখিক গতি হয়ে যাচ্ছে। অর্থাৎ যাত্রা পথে অর্ধেক সময় এদিকে, যাত্রাপথের অর্ধেক সময় এদিকে এবং বাকি অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে এবং বাকি অর্ধেক সময় এদিকে, এরকম যাচ্ছে। এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। আর যেহেতু এটা সরল রৈখিক, মানে সরল রৈখিক যেহেতু, মানে সোজা, তো সরল রৈখিক যদি হয় তখন সেটাকে বলা হয় সরল স্পন্দন গতি। এটাকে বলা হয় সরল স্পন্দন গতি। যাই হোক, এই সরল স্পন্দন গতির আমরা আরও অনেকগুলো এক্সাম্পল দেখব, যেমন স্প্রিং এর গতি, তারপর সরল দোলকের গতি। যেমন আমরা যদি সরল দোলকের কথা বলি, যেমন এটা হচ্ছে ধরো একটা সরল দোলক, এটা যদি একটা সরল দোলক হয়, ধরো এইভাবে, এটা পাকা হয়ে গেছে, ধরো এই, তো এখানে একটা দোলক আছে, এখানে একটা বব ঝুলানো আছে সুতার সাথে। তো সেটাকে আমরা যদি, এত মোটা দেওয়া উচিত হয় না আসলে, যাই হোক, সেটাকে আমরা যদি এইভাবে ঝুলাই, তাহলে এই ববটা এইভাবে করে ঘুরতে 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 উপরে উঠবে, ঘুরতে ঘুরতে উপরে উঠবে, মানে আবার নিচে নামবে। অর্থাৎ এইভাবে করে করে জিনিসটা দুলতে থাকবে। এই ধরনের এগুলোকে বলা হয় দোলক, এগুলোকে বলা হয় দোলক। তো এগুলোকে যদি দোলক বলা হয়, তো ওদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে, দেখো মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকে না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন থিটার মানটা যদি 4 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হয়, হ্যাঁ বলো, না, বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ, থিটার মানটা যদি 4 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হয়, তখন এই যে দোলকটা আছে এই অ্যাঙ্গেলটা খুবই ছোট হয়ে যায়, তো জিরোর কাছাকাছি হয়ে যায়। তখন জিনিসটা দেখতে এমন হয়, তখন জিনিসটা দেখতে এমন হয়, মানে
ঠিক খুব কাছে, এইখানে এইখানে এখানে থাকে, আবার এইখানে তুলে এখানে আসে। অর্থাৎ এখন ওর গতিটা হয় সোজা এরকম। এটা বোঝা যাচ্ছে না ঠিক? ধরো এরকম, এইভাবে করে দোল খাচ্ছে, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা খুবই ছোট। এই যে এটা এটা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একবার এদিকে আরেকবার বিপরীত দিক অতিক্রম করে। এই ধরনের গতিকে বলে স্পন্দন গতি, অর্থাৎ পর্যাবৃত্ত গতির আরেকটা রূপ। তো একটা নির্দিষ্ট সময় পর পর এটা ও এখান থেকে আসতে যে সময় লাগে, ফেরত আসতে একই সময় লাগে। এই পুরো সময়টাকে একসাথে বলে পর্যায়কাল, অর্থাৎ এখানে গেল আবার ফিরে আসলো, তাকে বলা হয় পর্যায়কাল। আর এই ধরনের গতিকে বলে স্পন্দন গতি, শুধুমাত্র স্পন্দন গতি, শুধুমাত্র স্পন্দন গতি। আমরা ইন্টারমিডিয়েটও স্পন্দন গতি পাবো না, আমরা সরল ছন্দিত স্পন্দন গতি পাবো। নর্মাল স্পন্দন গতিটা ইন্টারমিডিয়েটও ইউজ করা নেই। আর যাই হোক, এটা হচ্ছে শুধুমাত্র স্পন্দন গতি। আর যদি এই যে পথটা যদি সরল রৈখিক হয়ে যায়, যেমন এরকম সরল রৈখিক হয়ে যায়, কখন সরল রৈখিক হবে? যদি অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট হয়। এরকম সরল রৈখিক যদি হয়ে যায়, সরল রৈখিক হয়ে গেলে তখন সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন গতি। সরল ছন্দিত স্পন্দন গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। এখন এই যে সিম্পল হারমোনিক মোশনটা বুঝাইলাম, এটা আমরা স্প্রিং দিয়ে বোঝাতে পারি। যদি আমরা একটা স্প্রিং এর কথা বলি, ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, এই হচ্ছে একটা এটা স্প্রিং আঁকতে হবে। ধরো এরকম একটা স্প্রিং, তো স্প্রিংটাকে আমি যদি টেনে লম্বা করে দিই, এই সেম স্প্রিংটাকে যদি আমি টেনে লম্বা করে ছেড়ে দিই, দেখুন লম্বা করে যদি আমরা ছেড়ে দিই, তখন স্প্রিংটা প্রসারিত হওয়ার পর তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। আমি যে স্প্রিংটাকে টেনে লম্বা করলাম, আমি এদিকে বল প্রয়োগ করছি, আমি যেদিকে বল প্রয়োগ করছি তার ঠিক বিপরীতে একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়। সেম একটা বল ঠিক বিপরীতে সৃষ্টি হয়, যেটাকে বলা হয় প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। আমি কোন একটা স্প্রিংকে টেনে লম্বা করলে তার মধ্যে প্রত্যয়নী বল সৃষ্টি হয়। ওই প্রত্যয়নী বলের কারণে স্প্রিংটাকে ছেড়ে দিলে ওই প্রত্যয়নী বলের প্রভাবে স্প্রিংটা উল্টো দিকে যাওয়া শুরু করে, এবং উল্টো দিকে যাওয়ার সময় তার এখানে এসে থেমে যাবে না, কারণ গতিশীল ছিল এবং ওর মধ্যে ত্বরণ ছিল, বেগ প্রতিনিয়ত বাড়ছে। বেগ বাড়তে বাড়তে ও যখন সাম্যাবস্থানে আসে, মানে স্প্রিংয়ের এই বস্তু যখন উপরে সাম্যাবস্থানে আসছে, ওই সময় কিন্তু ওর বেগ শূন্য হয়ে যায় না, ওটা বেগ বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে যায়। যেহেতু বেগ বেড়ে যায়, ওইখানে গিয়ে আর স্থির থাকে না, স্প্রিংটা উপরে ওঠা শুরু করে, এবং উপরে ঠিক ততটুকুই উঠে, মজার ব্যাপার হচ্ছে ঠিক ততটুকু উঠে যতটুকু তার বিস্তার ঘটানো হয়েছে, অর্থাৎ যতটুকু তার আমরা যতটুকু টেনে লম্বা করছিলাম, অর্থাৎ যতটুকু বিস্তার ঘটাইছে, এই যে এই পরিমাণ বিস্তার ঘটাইছে, ঠিক এই পরিমাণ সে উপরে উঠে, এই পরিমাণ সে উপরে উঠে। এই হচ্ছে বস্তুটা, বুঝতে পারছো? জিনিসটা এতটুকু পর্যন্তই উপরে ওঠে, এতটুকু পর্যন্ত জিনিসটা উপরে ওঠে, এইখান থেকে নিয়ে এই লাস্ট পর্যন্ত। এটাকে বলবো আমরা সর্বোচ্চ বিস্তার। যাই হোক, এটা স্প্রিং এর সর্বোচ্চ বিস্তার। তাহলে স্প্রিং এতটুকুর ভেতরে কাঁপাকাঁপি করবে, উঠবে নামবে এতটুকুর ভেতরে। তো এই এতটুকুর ভেতরে যে উপরে উঠতেছে নামতেছে, একটা কথা খেয়াল রাখবা, একটা স্প্রিং যখন নিচের দিকে নামে, মানে স্প্রিংটা যখন নিচের দিকে যাচ্ছে, আমরা আরেকটা চিত্রে বুঝে দিই। ধরো এটা স্প্রিং, তো এখানে বস্তু, তো স্প্রিংকে যখন দিয়ে আমি টেনে লম্বা করে দিই, এই স্প্রিংকে টেনে যখন লম্বা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্প্রিং যখন নিচের দিকে যাচ্ছে, স্প্রিং যখন নিচের দিকে যাচ্ছে, তাহলে ত্বরণটা কাজ করে তার ঠিক বিপরীতে, অর্থাৎ সরণ যেদিকে থাকে ত্বরণ কাজ করে তার বিপরীতে, অর্থাৎ সরণ এবং ত্বরণ একটার ঠিক উল্টো। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, সরণ আর ত্বরণ উল্টো ঠিক, মানে মাইনাস, একজন প্লাস হলে একজন মাইনাস হবে। যেমন এটাকে আমি প্লাস বললে এটা মাইনাস হবে, আবার এটাকে মাইনাস বললে এটা প্লাস হবে। তো যাই হোক, সরণ আর ত্বরণ যদিও একজনের যে উল্টো, বাট ওরা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন বাড়ে। কিরকম? এক্স যত বাড়বে এ তত বাড়তে থাকে, এক্স যত কমে এ তত কমে। অর্থাৎ আমি যেটা বলতেছি, স্প্রিং বস্তুটা যত সাম্যাবস্থান, এটাকে আমরা সাম্যাবস্থান বলবো, এই অংশটাকে আমরা বলবো সাম্যাবস্থান, এই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থান বলবো। দেখো এটাকে আমরা বলবো সাম্যাবস্থান।
তো সাম্যাবস্থান থেকে এই বস্তুটা যত নিচের দিকে নামে তত বস্তুর ত্বরণ বাড়তে থাকে, কিন্তু ত্বরণ বাড়লেও বেগ কমতে থাকে, অর্থাৎ বস্তু আস্তে আস্তে বেগ হ্রাস পেতে পেতে একটা সময় গিয়ে বস্তুটা স্থির হয়ে যায়, অর্থাৎ বেগ শূন্য হয়ে যায়, এবং শূন্যর চেয়ে কম অর্থাৎ বেগ ঋণাত্মক হয়ে যায়। আর বেগ ঋণাত্মক হওয়া মানে হচ্ছে উল্টো দিকে যাওয়া শুরু করে, এবং বস্তুটা ফার্স্টে নিচের দিকে নামে এবং বেগ কমতে কমতে শূন্য হয়ে যখন বেগটা ঋণাত্মক হয়ে যায় বস্তু আবার পেছনের দিকে যাওয়া শুরু করে। এইভাবে জিনিসটা চলতে থাকে, উপরও সেম ঘটনাই ঘটে। আচ্ছা যাই হোক, এই যে স্প্রিং এর ব্যাপারটাও একটা সরল চন্দ্রিত স্পন্দন গতি, অর্থাৎ স্প্রিং এর যে বস্তু, স্প্রিংকে বাদ দিয়ে শুধু বস্তুর কথা যদি আমরা ধরি, জিনিসটা আসলে কি হয় জানো, এরকম একটা বস্তু, এরকম একটা ভারী বস্তু, সে কন্টিনিউয়াসলি উপরে ওঠে আবার কন্টিনিউয়াসলি নিচে নামে, মানে একটা সরল পথে সে উঠানামা করতে থাকে একটা নির্দিষ্ট সময় পর পর। যাত্রাপথ অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আসে, বুঝতে পারছি? অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীতে আসে। এইভাবে করে করে এই বস্তুটা সরল ছন্দিত স্পন্দন গতিতে গতিশীল থাকে। তো যাই হোক, ও যে নিচ থেকে উপরে উঠলো আবার উপর থেকে নিচে নামলো, ওর একটা সময় লাগে, পুরো সময়টাকে বলা হয় পর্যায়কাল। তো স্প্রিং এর ক্ষেত্রে যে পর্যায়কাল, সে পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এখানে কোনটা দ্বারা কি বোঝায় আমি একটু বলি। এখানে এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর ভর, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এরপর টোয়াইস পাই তো ধ্রুবক, এটা আর কিছু বলার নাই। টি হচ্ছে পর্যায়কাল, তো টি হচ্ছে পর্যায়কাল। এই ব্যাপার অনেক সময় এখান থেকে স্প্রিং ধ্রুবকও বের করতে বলে, তো আশা করি পারবা। ঠিক আছে, আমরা স্প্রিং ধ্রুবকের ব্যাপারটা যেমন বলছিলাম তেমন সরল দোলকের কথাও যদি বলি। এই যে সরল দোলক, এখানে একটা ব্যাপার যে সরল দোলকের কথা আমরা বলতেছি, এই যে এটা সরল ছন্দে স্পন্দন গতিতে যে দোলক দোলে তাকে আমরা বলবো সরল দোলক। তো এই যে সরল দোলক, এই সরল দোলকের একটা ব্যাপার আছে। সরল দোলকের পর্যায়কাল বেশিরভাগ ক্ষেত্রে ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে সরল দোলকের যে পর্যায়কাল সেটা সবসময় 2 সেকেন্ড হয়, এটা মনে রাখবা। সরল দোলকের পর্যায়কালটা 2 সেকেন্ড হয়। তারপরও সরল দোলক নিয়ে অনেক অঙ্ক আছে। যেমন সরল দোলকের অঙ্কটা কেমন হবে, এটা যদি কোনো একটা সরল দোলক হয়, এটা যদি কোনো একটা সরল দোলক হয়, আর এটা যদি একটা বব হয়, বব মানে যে ভরটা ঝুলাই দেয় ওটাকে বব বলতেছে। তো এই সরল দোলকের যে ব্যাসার্ধ সুতার দৈর্ঘ্য সেটাকে বলবো ছোট হাতের এল। আর অবশ্যই অবশ্যই এটার একটা ব্যাসার্ধ আছে, এটার একটা অবশ্যই অবশ্যই ব্যাসার্ধ, ও অনেক বড় হয়ে গেছে। এইখানে একটা ব্যাসার্ধ আছে, দেখো এই আর, এটা ছোট হাতের আর, বোঝা যাচ্ছে নাকি জানি না, তারা একটা বড় করে দিই, এই ছোট হাতের আর, এই ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ আর যে সুতার দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর সুতার যে দৈর্ঘ্য, এই দুটাকে যোগ করে দিলে যেটা হয় সেটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। দেখো এইখান থেকে নিয়ে একদম ঠিক লাস্ট পর্যন্ত এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, যেটাকে বড় হাতের এল বলে। এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য আর এটা হচ্ছে ববের ব্যাসার্ধ। সুতার দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দুটাকে যোগ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, যেটাকে বড় হাতের এল বলবো। তো এই ক্ষেত্রে যে পর্যায়কাল, সেই পর্যায়কালটা হচ্ছে টি ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। তাহলে এইখানে তোমার পর্যায়কালের ব্যাপারটা হচ্ছে, তোমার পর্যায়কাল ডিপেন্ড করে জি এর উপর। আচ্ছা এল আমি বড় হাতের হবে এটা, হ্যাঁ এটা বড় হাতের, আমি বড় হাতের বানিয়ে দিই, হ্যাঁ এটা। তো এখানে এটা পর্যায়কালটা কিন্তু বড় হাতের হবে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও আমি এটা মানুষ করি একটু। এটা ইয়া হবে, বড় হাতের এল হবে, এই যে বড় হাতের এল। তো বড় হাতের এল যদি হয়, বড় হাতের এল ডিভাইডেড বাই জি, এখানে বড় হাতের এল দিয়ে বোঝাচ্ছে সুতার কার্যকর দৈর্ঘ্য। এসএসসি লেভেলে আসলে এই জিনিসটাকে তেমন একটা কঠিন করবে না, ওরা এই জিনিসটাকে সহজ রাখার চেষ্টা করবে। মানে সহজ রাখার বলতে সুতার কার্যকর দৈর্ঘ্য ডিরেক্ট দেওয়া থাকবে, ওইভাবে করে এত কঠিন করে আশা করি দিবে না, ঠিক আছে? কঠিন করে আশা করি দিবে না, ডিরেক্ট দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারবে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে পর্যায়কাল, এটা আমরা সময় নষ্ট করবো না।
পর্যায়কালের অঙ্ক আছে বিভিন্ন ধরনের, তুমি চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবে। এরপর আমরা যদি পরের ইয়াতে আসি, টপিকে আসি, যেমন ধরো তরঙ্গ। আমরা তরঙ্গ জিনিসটা একটু বুঝবো। ধরো অনেকগুলো কণা, সেগুলো ঠিক এইভাবে আছে, একটা একটা করে এভাবে করে সাজানো আছে। আমি একদম সিম্পল বা বেসিক লেভেল থেকে বোঝাচ্ছি, মানে একদম সিম্পলগুলো বোঝাচ্ছি, মানে এত মানে বেশি ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, তো এই যে কণাগুলো, এই কণাগুলো যদি এমনভাবে কাঁপতে থাকে, যে কণাগুলো এমনভাবে কাঁপে যে উপরে নিচে এরকম করে উপরে নিচে কাঁপতে থাকে, এরকম করে উপরে নিচে কাঁপতে থাকে। তো উপরে নিচে কাঁপলে কণাগুলো দেখতে একটা পর্যায়ে গিয়ে আমরা যদি ছবি তুলি, মানে ধরো এক একটা কণা তো এক এক সময়ে গতিশীল থাকে, সবাই একই সাথে উপরে ওঠে না বা একই সাথে নিচে নামে না, আগে পরে হয় ওদের। কেউ দেখা যাচ্ছে শুরুতে উপর উঠে গেছে, ও একটু পরে, ও আরেকটু পরে, ও আরেকটু পরে, এম করে করে হয় আর কি। তো এরকম যদি হয়, ওদেরকে দেখতে অনেকটা এইরকম দেখায়। দেখো, ওদেরকে দেখতে অনেকটা এইরকম দেখায়, এইরকম দেখায়, অর্থাৎ কেউ উপরে কেউ নিচে। অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ বরাবর ওদের সরল ছন্দিত স্পন্দন গতি হয়। এই যে একটু আগে দেখেছি সরল ছন্দিত স্পন্দন গতি, একই বেগে উপর ওঠে বা নিচে নামে, সেম ভাবে এই অণুগুলো উপরে ওঠে বা নিচে নামে। তো যাই হোক, এটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। যেহেতু প্রস্থ বরাবর তাদের স্পন্দন গতি হচ্ছে, তাই এটার নাম দেব আমরা অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ। এখন এই যে তরঙ্গ, তরঙ্গ কিন্তু অনেক প্রকারের আছে, আমরা জাস্ট দুইটা বলবো না কখনো, আর অনেক প্রকারের আছে। যাই হোক, এখন যদি অণুগুলো এমন হয়, ধরো এই অণুগুলো আছে, অণুগুলো এইভাবে আছে, তো অণুগুলো যদি এমন হয় যে ওরা পাশাপাশি কাঁপে, এভাবে পাশাপাশি, মানে দৈর্ঘ্য বরাবর কাঁপে। এখন দৈর্ঘ্য বরাবর কাঁপলে দেখাচ্ছে কেউ কিছু কিছু কণা খুব কাছাকাছি আছে, আবার কিছু কিছু কণা অনেক দূরে দূরে আছে। এই কাছাকাছি থাকা দূরে দূরে কণা, এগুলোকে দেখতে অনেকটা এরকম লাগে। দেখো, দেখতে অনেকটা লাগে এরকম, মানে কিছু কিছু কণা কাছে আবার দূরে, আবার কিছু কিছু কণা কাছে আবার দূরে, আবার কিছু কিছু কণা কাছে আবার দূরে। তো এটাকে সহজভাবে দেখানোর জন্য আমরা এইভাবে দেখাই, এইভাবে করে দেখাই, কিছু কিছু কণা কাছে আবার কিছু কণা দূরে, আবার কিছু কিছু কণা কাছে আবার কিছু কণা দূরে, আবার কিছু কিছু কণা কাছে আবার কিছু কণা দূরে, এইভাবে করে দেখাই। তো যাই হোক, এই যে যখন অণুগুলো কাছে থাকে, মানে এইভাবে কাছে থাকে, তখন সেটাকে আমরা বলি সংকোচন, এটাকে আমরা বলি সংকোচন। আর অণুগুলো যখন দূরে থাকে, তখন এটার নাম হয় প্রসারণ। আর সংকোচন আর প্রসারণ, আবার বলতেছি, এই যে সংকোচন আর প্রসারণ, এই দুইটাকে একসাথে আমরা বলবো একটা পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন বা পূর্ণ তরঙ্গ। আর এটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যকে বলা হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আমরা যদি অনুপ্রস্থ তরঙ্গের কথা বলি, এই অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এই হলুদ অংশ পুরোটাই একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গ যতটুকু পথ সামনে যায়, মানে এই পথটা, এই পথটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? আর এটা এই অনুপ্রস্থ তরঙ্গে আসলে অনেক কিছু বোঝানোর আছে। আমরা যদি বুঝাই, যেমন ধরো এভাবে করে যদি বোঝাই, এটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা বেশি ইম্পর্টেন্ট, এরকম। তো অনুপ্রস্থ তরঙ্গে একটা জিনিস বোঝাতে পারি, সেটা হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে একটা অর্ধকম্পন, এটা আর একটা অর্ধকম্পন, এই পুরো দুইটা অর্ধকম্পন মিলে একটা পূর্ণ কম্পন, এইটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পনের এইটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলবো তরঙ্গ পাদ। আর এই অংশটা হচ্ছে সাম্যাবস্থা, এই পুরো লাইনে যা আছে সব সাম্যাবস্থা। তো দশা যদি বুঝি, দশা বুঝতে চাইলে আমরা যেটা বুঝবো, এখানে যে অণুটা এটা নিচের দিকে নামতেছে, ঠিক একই উচ্চতায় এই অণুটা উপরের দিকে উঠতেছে, একই উচ্চতা হইতে হবে, কিন্তু ওরা হচ্ছে বিপরীত দশা। আবার একই উচ্চতায় অণুটা নিচের দিকে নামতেছে, এটা আর এটা, এই দুটা হচ্ছে সমদশা। তো
তো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলে, পাশাপাশি দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলে, আবার দুইটা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলে, যে কোনো একটাকে আমরা বলতে পারি। তো এটা নিয়ে আমরা আরেকটা জিনিস পড়বো, সেম জিনিস নিয়ে, সেটা হচ্ছে দেখো এটা যদি কোনো একটা তরঙ্গ হয়, এইটা একটা তরঙ্গ অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ, যাই হোক এই তরঙ্গের এখানে একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে এইখান থেকে নিয়ে এই পুরো পথটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এতটুকু যে পথ, এই এতটুকু পথ দেখো, এই এতটুকু পথকে আমরা বলবো λ/2, আর এতটুকু পথ, এই এতটুকু দেখো, এই এতটুকু অর্ধেক পথ, এটাকে আমরা বলবো মানে এতটুকু পথটা, এটাকে আমরা বলবো λ/4। এটা বোঝার চেষ্টা করবা, অর্থাৎ এতটুকু পথ, এই এতটুকু পথ হচ্ছে λ/4, তারপর এই এতটুকু পথ হচ্ছে λ/2, আর এই এতটুকু পথ এটা পুরোটা হচ্ছে ফুল ল্যামডা, এটা বুঝবা এই আর কি। তো যাই হোক আমরা ল্যামডা জিনিসটা বুঝছি। তো আমরা যে তরঙ্গের কথা বলতেছি, তরঙ্গের পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে 1/f, আর এফ মানে কম্পাঙ্ক হচ্ছে 1/t। তো একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটা পূর্ণ তরঙ্গ মানে কি, এই যে এই তরঙ্গটা, যেমন ধরো আমরা যদি বলি এইটা একটা তরঙ্গ, হ্যাঁ, তো এই একটা তরঙ্গ, তো এই তরঙ্গ যে সম্পন্ন হবে, এই ধরো এটা একটা পূর্ণ তরঙ্গ, এইটা সম্পন্ন হইতে যে টাইমটা লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। আর পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে 1/f। আর কত হচ্ছে এফ মানে কি, এফ মানে হচ্ছে এক সেকেন্ডে, কয় সেকেন্ডে, এক সেকেন্ডে এরকম যতগুলো পূর্ণ কম্পন হয় সেই পূর্ণ কম্পনের সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পনের অঙ্ক মানে হচ্ছে কম্পাঙ্ক। এটাকে আমরা ফিজিক্সে এফ দিয়ে ইউজ করলেও কেমিস্ট্রিতে সেটাকে নিও দিয়ে ইউজ করি, এটা মনে রাখবা। অর্থাৎ ফিজিক্সে এফ দিয়ে প্রকাশ করলেও আমরা কেমিস্ট্রিতে সেটাকে নিও দিয়ে প্রকাশ করব। কেমিস্ট্রিতে এটা অনেক ব্যবহার আছে। যাই হোক, আশা করি বুঝছো। এতটুকু যদি বুঝে থাকো, আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে তরঙ্গটা, এই তরঙ্গের একটা বেগ আছে, সে বেগ হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তরঙ্গের যে বেগ সেটাকে আমরা বলবো v ইকুয়াল টু এফ ল্যামডা। তো আমরা তরঙ্গের অনেক কিছু শিখলাম। আমরা শব্দ তরঙ্গের কথা যদি বলি, অর্থাৎ শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা মনে রাখবা। শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই কথাটা মনে রাখবা। শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ না, অনুদৈর্ঘ্য। এই যে এগুলা, এই একসাথে অনেকগুলো থাকে, আবার অনেকে মিক্স থাকে, একসাথে থাকে, ট্যালির মতো দেখতে, এইগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের মানে প্রতীক আর কি, আর কিছু না। তো যাই হোক, এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সব মুছে হচ্ছে কেন, হ্যাঁ, তো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা যদি শব্দের কথা বলি, তো শব্দের যে ভ্যালোসিটি, মানে শব্দেও তো একটা তরঙ্গ, শব্দ তরঙ্গের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ তরঙ্গের জন্য মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া হয় না, ঠিক আছে। আর সে মাধ্যমটা হচ্ছে বায়ু হতে পারে, তারপরে লোহা হতে পারে, মানে পানি হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, লোহা হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো বাতাসের শব্দের একটা বেগ আছে, সেটা হচ্ছে 330 এমএস ইনভার্স 1। তো পানিটা হচ্ছে মনে হয় 1450 এমএস ইনভার্স 1। আর লোহারটা আমার মনে নাই, তুমি একটু বই থেকে দেখে নিও, 5200 বা এরকম কিছু একটা হতে পারে, মানে 5000-এর উপরে এমএস ইনভার্স 1। এটা আমার মনে নাই, মুখস্থ নাই, তুমি একটু দেখে নিতে পারো। আচ্ছা, যাই হোক, বায়ু, পানি, লোহা অনেক কিছুই হতে পারে, না শুধু এগুলা তাই না। তো এই যে বেগ, এই মানে শব্দের যে বেগ, সে বেগটা ডিপেন্ড করে উপাদানের উপর আর তাপমাত্রার উপর। অর্থাৎ উপাদান যদি চেঞ্জ হয়ে যায়, যেটা বায়ু থেকে যদি পানি হয়ে যায়, বেগ চেঞ্জ হয়ে যাবে। আবার যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, তাহলেও বেগ চেঞ্জ হয়ে যাবে। তো বেগের সাথে তাপমাত্রার যে সম্পর্ক, সেটা হচ্ছে v সমানুপাতিক √/t। v সমানুপাতিক √/t, অর্থাৎ বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো এখান থেকে আমরা একটা সূত্র আমাদেরকে দিছে বইয়ে, সেটা হচ্ছে এরকম: v2 / v1 = √T2 / T1।
তো এখানে একটা কথা সবসময় মনে রাখবা, তুমি যদি অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে চাও পরীক্ষা হলে, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এরকম v2 ইকুয়াল টু রুট ওভার t2 t2 তো আমাদেরকে বের করতে হবে না, তো আমরা এভাবে করতে পারি যে রুট ওভার t2 ডিভাইডেড বাই t1 ইন্টু হচ্ছে v1। তো আমরা সবসময় মনে রাখবো t1 এর মান সবসময় 273 কেলভিন, আর একটা কথা তাপমাত্রাকে কেলভিনে নিয়ে যেতে হবে, আর v1 এর মান সবসময় 330 ms/1 অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট বুক। আমাদের বইয়ের হিসাবে আমরা 330ই ধরবো, 332 ধরবো না, কিন্তু আসলে কিন্তু 332 হয়। তো যাই হোক, আমরা আমাদের বইয়ের হিসেবে 330কেই ধরবো। তো v1 এর মান 330। তো এগুলো কিন্তু আমাদের জানা মান, এগুলো সবসময় আমরা ডিরেক্ট বসে দিতে পারবো। তুমি চাইলে একটা শর্টকাট ব্যবহার করতে পারো, সেই শর্টকাটটা হচ্ছে কি এইভাবে, রুট ওভার t2 ইন্টু ইন্টু v1 ডিভাইডেড বাই রুট ওভার t1। এই মানটা তুমি এই দুটা মান বসায় দিয়ে শুধুমাত্র এই মানটা মুখস্থ করে যেতে পারো, তাহলে তোমার অঙ্কটা হয়তো একটু ফাস্ট বা তাড়াতাড়ি করতে পারবা, বাট শর্টকাট ইউজ না করলেই ভালো। যাই হোক, এতটুকু যদি বুঝে যাও, আমরা আসলে অঙ্কে বলতে গেলে প্রায় শেষ চ্যাপ্টারের, আমরা প্রায় শেষে চলে আসছি। আমরা এখন প্রতিধ্বনি বুঝবো। তো প্রতিধ্বনিটা কীরকম ভালো করে দেখো। প্রতিধ্বনিটা হচ্ছে ধরো কোনো একটা ব্যক্তি সে উচ্চ স্বরে চিল্লাচ্ছে, অনেক জোরে চিল্লাচ্ছে, এবং সেটা গিয়ে কোন একটা পাহাড় বা কোনো একটা কিছুতে, ধরো পাহাড়, এখানে দূরের একটা পাহাড় এরকম দূরের, এই অনেক কিছু আছে এখানে, দূরের একটা পাহাড়ে গিয়ে এই শব্দটা কি করলো, ধাক্কা খেলো। এই শব্দটা গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসতেছে, এরকম করে করে ফিরে আসতেছে, ফিরে আবার ওর কানে আসছে। ন্যাচারালি আমরা যখন কোনো একটা শব্দ করি, সেই শব্দটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। এই 0.1 সেকেন্ডের মধ্যে যদি সেম সাউন্ড আমাদের কানে আবার আসে, আমরা আলাদা করে শব্দটাকে আলাদা করতে পারবো না, আমাদের একই শব্দই মনে হবে। হ্যাঁ, 0.1 সেকেন্ডের মধ্যে যদি একই শব্দ আবার আমাদের কানে আসে, আমরা শব্দটাকে আলাদা কোনো শব্দ হিসেবে আমাদের মস্তিষ্ক হিসাব করে না, আমাদের মস্তিষ্ক দুইটাকে একই শব্দই মনে করে। তাহলে এই যে ও সাউন্ড করলো, সেটা পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে আবার ওর কানে আসলো, ওর কানে আসতে যে সময়টা লাগছে, সেই সময়টা যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হয়, তাহলে সে 0.1 সেকেন্ডের চেয়ে যদি বেশি হয়, তাহলে সে শব্দটাকে আরেকবার শুনতে পাবে, অর্থাৎ সেটাকে আমরা বলবো ইকো বা প্রতিধ্বনি। তাহলে ইকো বা প্রতিধ্বনির জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে কোন একটা মানুষ যদি সাউন্ড করে জোরে, তো সাউন্ডটা গিয়ে কোন একটা প্রতিফলক পৃষ্ঠে, সেটা যে কোনো কিছু হতে পারে, গিয়ে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে আবার ফেরত আসতে একটা সময় লাগে। সেই সময়টাকে অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হতে হয়। সেই সময়টাকে অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হতে হয়। যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হয়, তাহলে সে প্রতিধ্বনি আলাদা করে শুনতে পায়। তো যাই হোক, আমি যদি বলি যে এখানে যে দূরত্ব, সে দূরত্বটা হচ্ছে ডি, অর্থাৎ এইখান থেকে নিয়ে এই দূরত্বটা হচ্ছে ডি, এই পুরো দূরত্বটা হচ্ছে ডি। তাহলে শব্দ গেল, আবার ফিরে আসলো, তাহলে ওর মোট পথ হচ্ছে 2d। আমরা একটা সূত্র শিখছিলাম, s ইকুয়াল টু হচ্ছে vt, তো আমরা এখানে s এর জায়গায় বসাবো 2d ইকুয়াল টু হচ্ছে vt। তাহলে সুতরাং d ইকুয়াল টু হবে vt ডিভাইডেড বাই হচ্ছে 2, যেখানে আমরা t এর মান বসাবো 0.1, তাহলে বের হয়ে যাবে প্রতিধ্বনি শোনার জন্য কোনো একটা প্রতিফলক পৃষ্ঠ থেকে ন্যূনতম কত দূরত্বে থাকতে হবে। এই সিস্টেমটাকে ব্যবহার করে যে জাহাজ থাকে, বড় বড় যে জাহাজ থাকে, এই জাহাজগুলো কি করে,
তারা তাদের উচ্চতা হিসাব করে, যে ওরা গভীরতা হিসাব করে, যে ওরা কত গভীরে আছে এটা হিসাব করে। জাহাজগুলো মানে পানির নিচে কত গভীরে আছে সেটা হিসাব করে। ধরো এটা হচ্ছে একটা সমুদ্র তলদেশ, তো ও এই জাহাজটা ঠিক কতটুকু গভীরে আছে ও কি করে নিচে একটা সাউন্ড পাঠায়, আর ধরো এটা হচ্ছে তোমার সমুদ্র তলদেশ, এখানে অনেক ঘাস লতা পাতা আছে, এটা সমুদ্র তলদেশ। তো সাউন্ড যেটা আছে সে সাউন্ডটা গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, যখন সাউন্ডটা ধাক্কা খেয়ে আবার ফিরে আসে ওরা সেই সময়টাকে রেকর্ড করে, এবং সেই সময়টাকে পানিতে শব্দের যে বেগ, সে বেগ তাপমাত্রা সব হিসাব করে ওরা বের করে ডি এর মানটা, অর্থাৎ সময় পানিতে বেগ, এই দুটো ক্যালকুলেশন করে ডি এর মানটা বের করে দেখে যে ওরা সমুদ্র তলদেশ থেকে কত উপরে আছে। হ্যাঁ, এরকম করে জাহাজগুলো কি করে তাদের গভীরতা হিসাব করে। যাই হোক, আশা করি এই চ্যাপ্টারের বেসিকগুলো তুমি বুঝছো। কোনো কিছু বাদ গেছে নাকি আমার ঠিক মনে নাই, যদি বাদ গিয়ে থাকে তুমি আমাকে বলিও, আর ভালো করে পড়িও, ঠিক আছে? এই জুমের ক্লাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর রাতও হয়ে গেছে। ভালো থাকো, আজকে ঈদের দিনেও পড়াইলাম তোমাকে, মন দিয়ে পড়ো, আর কোনো সমস্যা থাকলে আমাকে পাঠাইও, কেমন? ফি আমানিল্লাহ, ঈদ মোবারক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।